রন্ধনঘরে প্রবেশ করে প্রথমে এদিক ওদিক কিছু একটা খুঁজে চলে সে। তবে কাঙ্ক্ষিত বস্তু চোখে না পড়ায় রন্ধনশালা হতে বেরিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায় সে। টেবিলে দুটো প্লেটে দুজনের খাবার সাজানো, সাথে দুটো দুধের গ্লাস। ইফরা দুধ খায় না, এই জিনিসের প্রতি তার ভীষণ অনীহা। বাড়ির গাভীটার দুধ দোয়াতো জোহরা বেগম, গ্লাস ভর্তি দুধ দুই বোনকে খেতে দিত। তবে তখন কি তা সে খেত নাকি? ভুলিয়ে ভালিয়ে রাইসাকে দিয়ে খাওয়াতো পুরোটা। রাইসা তখন খেপে গিয়ে বলতো, শোনো আপা, গুরুজনে কয় দুধে লাবণ্য বাড়ে। আমি কিন্তু প্রতিদিন 2 গ্লাস দুধ খাই, মানে আমি বেশি সুন্দরী হইয়া যাব। রাইসা ঢকঢক করে 2 গ্লাস খালি করতেই ইফরা তখন হাঁপ ছেড়ে বাঁচত। প্লেটের খাবারগুলো দেখে নিয়ে আবারও রন্ধনশালার দিকে এগিয়ে যায় সে। গ্লাসের দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, গরম করার প্রয়োজন। রন্ধনঘরে চুলা জ্বালিয়ে দুধ গরম করছে সে। এক হাতে খাবার, অপর হাতে দুধের গ্লাস নিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। ঘরে এসে খাবারগুলো টেবিলে রেখে গোসলখানার দিকে তাকায় ইফরা। মধ্যরাতে ঘণ্টাখানেক ধরে কি এত গোসল করছেন তিনি? মনে মনে এমন হাজারো প্রশ্ন করে সে। কেটে যায় আরও মিনিট 5। আরাধ্য গোসলখানার দরজা খুলে ঘরে পা রাখতে লম্বা এক হাসি দিয়ে বলে, আজকাল শালার সবাই দেখছে আমার পেছনে বড় বাঁশ দিতে উঠে পড়ে লেগেছে। ইফরা বুঝল না আরাধ্য কি নিয়ে কথা বলছে, তাই কোনো উত্তর করেনি সে। আরাধ্য কাঁপতে কাঁপতে বিছানায় গিয়ে বসে। আশ্চর্য কাণ্ড, আজ সে এসেছে থেকে মেয়েটাকে একবারও বিরক্ত করেনি। ইফরা কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করে। খাবেন না? নরম কণ্ঠের শান্ত ডাকে আরাধ্য তাকে ইফরার দিকে। মুখ ফুটে কিছু বলতে নিবে, আবারও হাসি দেয় সে। পরপর 4টে হাসি দিয়ে ক্ষান্ত হয়। চুল বেয়ে পানি পড়ছে, মুছেনি ঠিক মতো। অত সময় তার নেই। ইফরার নজর এড়ে না এসব। কই থেকে জানি এক শুকনো তোয়াল এনে আরাধ্যর সামনে দাঁড়ায়। মাথা তুলুন। ইফরার কথাই কানে আঙ্গুল ঢুকিয়ে কিছুটা চুলকে নেয় আরাধ্য। তারপর নিজেই বিড়বিড়িয়ে বলে, এই গানটাও না একেবারে জাতা হয়েছে, বল কিছু ভুলভাল শুনে ফেলে। ভীষণ বিরক্ত হয় ইফরা, চোখ বুজে শ্বাস ফেলে। মনে মনে 100 অভিযোগ তার নিজের নামে। ইফরা ধ্যান ভাঙতে আরাধ্য তুড়ি বাজিয়ে বলে, এই বউ, কাহিনী কি বলো তো? আজকাল যত্ন করছো, মেরে টেরে ফেলার পরিকল্পনা করছো নাকি? ইফরা হাত বাড়িয়ে তোয়ালে লাগায় আরাধ্যর চুলে। বেশ যত্ন নিয়ে আলতো হাতে চুলে মুছতে নিয়ে জবাব দেয়, মারতে হলে যত্নের প্রয়োজন হয় না, অন্য অনেক উপায় আছে। এই যেমন ধরুন, বুকের বাম দিকের মাঝ বরাবর ছুরি বসিয়ে দেয়া। আরাধ্য মুচকে এসে ইফরার হাত ধরে নিয়ে বলে, নিজেকে অতি চালাক বানাতে গিয়ে পদে পদে বোকা বনে যাওয়ার যে ব্যাপার খান। উপস, সেই রক্ত কমলেনি। ইফরা হাত নামিয়ে নেয়। লোকটা তাকে ভাঙতে চাইছে তা সে বেশ বুঝতে পারে। মেজে তোয়ালে হাতে রেখে জিজ্ঞেস করে, কোন আকাম করে ফিরছেন আজ? এত রাত অবধি নিশ্চয়ই কোনো ভালো কাজ করে ফেরেননি। আরাধ্য অবুঝের মতো তাকায় ইফরার চোখে। পরক্ষণে আবার দৃষ্টি নামিয়ে বলে, কৈফিয়ত চেয়েছ? যদি বলি হ্যাঁ চাইছি। সামনের রমণীকে একটু দেখে আরাধ্য মাথা চুলে হাত বুলিয়ে বলে, চকে গিয়েছিলাম। ইফরার গাঢ় এক নিঃশ্বাসে আবারও বলে, এত রাতে চকে কি অপকর্ম করেছেন আপনি? চুলে হাত বুলাতে বুলাতে চুল টেনে ধরে দাঁতে দাঁত পিষে আরাধ্য বলে, সামনে জমে ভুলেও ভুলে যেও না আমি কে, কার সামনে দাঁড়িয়ে তুমি। ভুলিনি আমি আপনি কে, তবে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। আরাধ্য এক ভুরু উঁচিয়ে তাকায় ইফরার দিকে। কিছু সময় লেদা বাচ্চার মতো তাকিয়ে থেকে বলে, কে তুমি? মীর পরিবারের বউরানী, আপনার ঘরণী, আপনার অর্ধাঙ্গিনী। আমি মানতে না চাইলেও খুতবা যখন পড়েছি, তো আপনিই তো আমার স্বামী। ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরাধ্য। হাসির মাঝে উঠে দাঁড়ায় সে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে বলে, ক্যারেক্টার পাল্টে নিয়েছো দেখছি। শিয়ালের কাছে যেমন মুরগি সুরক্ষিত নয়, তেমনি আপনার জানোয়ারের কাছে কোনো সুস্থ মনের মানুষ সুরক্ষিত নয়। থেমে যায় আরাধ্যর পা। মুহূর্তে হিংস্র পশু নেই থাবা দিয়ে ধরে ইফরার গলা। ধীরে ধীরে চাপ বাড়িয়ে বলে, কেটে পিস পিস করে নদীতে ভাসানোর আগেই সামলে যা, নয়তো দাফনের জন্য কেউ হদিশ পাবে না। আরাধ্যর হুমকি যেন আরো জেদ বাড়িয়ে তোলে ইফরার। কণ্ঠে কিছুটা তেজ যোগ করে বলে, আপনার মতো অমানুষ এটাই পারে, শুধু দুর্বলের উপর ক্ষমতা ফলানো। আরাধ্য আরো শক্ত করে চেপে ধরে ইফরার গলা। বিকৃত হচ্ছে তার মস্তিষ্ক। এই মেয়ে কি তা বুঝতে পারছে না? যেচে পড়ে কে মননকে ডেকে আনে? আরাধ্য রাগান্বিত গলায় বলে, গলা একদম নামিয়ে কথা বল, নাহলে টুটিটা ছিঁড়ে নেবো একদম। দুর্বল মুখ ছাড়াতে নেই, জানিস না? সবাই ছাড় দিয়েছি, তার মানে এই না মুক্তি দেবো তোকে।
ইফরা তাচ্ছিল হেসে চোখের কোণে পানি এসে জমেছে, হয়তো পাতা বুঝলেই টুপ করে পড়ে যাবে এক ফোঁটা। আরাধ্যর আগুন জ্বলতে থাকা চোখের দিকে তাকিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, জানেন তো, ছায়ার সাথেও বসবাস হয়, তবুও আপনার মতো নর পিশাচের সাথে না। আলগা হয় আরাধ্যর হাতের বাঁধন, গলা ছাড়িয়ে কাশতে থাকে ইফরা। কোনো মতে নিজেকে সামলে বলে, বইয়ের মতো পাতা উল্টালে যদি নতুনের সূচনা হতো, তবে আমি সবার আগে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নিতাম। ইফরার কথা শেষ হওয়া মাত্রই এক হাতে তার চুলের গোছা চেপে ধরে আরাধ্য, দাঁতে দাঁত চেপে বলে, শোনো মেয়ে, কালো মাটি আশ্রয়ে সাদা ফুলও মলিন হয়, ঠিক তেমনি নোংরা মানুষের কাছে এলে সাধু মানুষ পর্যন্ত কলঙ্কিত হয়। কিছুটা থেমে গাঢ় এক নিঃশ্বাস টেনে নেয় আরাধ্য। ইফরের চুলের গোছা ছেড়ে এগিয়ে যায় বিছানের দিকে, যেতে যেতে আবারও বলে, তোমার পবিত্রতে বেঁধেছি আমি, এ যেন তোমার 7 পুরুষের ভাগ্য। নয়তো এমন হাজারটা মেয়ে আজকাল সস্তায় বাজারে কিনতে পাওয়া যায়। কেন আছে জানো? তোমার এই তেজ রোশনি আমার মন পুড়িয়েছে বলে। তাতে ফারহান ফায়েজ আরাধ্য সংশয় করার ছেলে নয়। ধরে রেখেছেন কেন? ছেড়ে দিন। এত সস্তা জিনিসের নবাবের মুখ লাগানো উচিত নয়। মুক্তি দিন আমায়। এ কথাই কিছুটা মুচকি হেসে খাটের পাশিতে হেলান দেয় আরাধ্য। চোখ দুটো বুজে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ও তুমি এ জীবনেও পাবে না মেয়ে। যতদিন আমার অস্তিত্ব এই দুনিয়ায় থাকবে ততদিন তোমার মুক্তি নেই। তাহলে মরে যান, তবুও মুক্তি দিন আমায়। এবার যেন পুরো ঘর কাঁপি হেসে ওঠে আরাধ্য। তার কি কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের মুখে মৃত্যু কামনা শুনে কি তার কষ্ট হচ্ছে? একদম নয়। পুরুষদের কষ্ট থাকতে নেই, কষ্ট তো শুধু মেয়েদেরই হয়। এই যে একটু কিছু হলে চোখের পানি ফেলিয়ে কেমন ফ্যাস ফ্যাস করে কাঁদে। আরাধ্যর আবার ওসব ইমোশন নেই। সে হাসি কিছুটা থামিয়ে বলে, মুক্তি। এতটুকু বলে আবারও হাসতে শুরু করে। বেশ অবাক হয় ইপ্রা। সে হাসির মতো কিছু বলেছে বলে তো তার মনে পড়ছে না। হঠাৎ গর্জে ওঠে আরাধ্য। কিছু সময় আগে থেমে যাওয়া রাগটা আবারও বাড়তে শুরু করেছে তার। আবারও কিশোরী এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মুক্তি এই শব্দটা মস্তিষ্কের ডিকশনারি থেকে চিরতরে মুছে ফেলাবে। এসছো নিজের ইচ্ছেতে, তবে মুক্তি সে তো আমার ইচ্ছা। ইফরার চোখ ঝাপসা হয়ে আসে। কোনো মতে কান্না আটকে ভেজা তোয়ালে হাতে এগিয়ে যায় বেলকনিতে। নিতিয়ে পড়া শরীর, দু চোখ বুঝে কিছু সময় নিশ্চুপ থাকে। আর ভীষণ মাথা ধরেছে তার। জ্বর এসে আবার হয়তো ঘিরে ধরেছে তাকে। ধীরে ধীরে খাটের পাশে ছেড়ে গা এলিয়ে দেয় সে। তবে এ সুখ যেন সহ্য হয় না ইফরার। ভেজা তোয়ালে বেলকনিতে নেড়ে খাবার প্লেট হাতে এগিয়ে এসে দাঁড়ায় আরাধ্যর মাথার কাছে। কিছু সময় তাকিয়ে থেকে ডেকে ওঠে সে। খাবার এনেছি, উঠুন। অভিমানী এক চিকন স্বর কানে যেতেই ক্লান্ত শরীর টেনে টেনে উঠে বসতেই আরাধ্য খাবার প্লেট আর গ্লাস হাতে ইফরা দাঁড়িয়ে। সে ভুরু জোড়া কুচকে বলে, খাবার আনছো বুঝলাম, তবে ওটা কি? নিজেকে শান্ত রেখে ডান হাতে তাকায় ইফরা। তারপর দৃষ্টি উঠিয়ে বলে, দুধ এনেছি, খেয়ে নিন। ইফরার কথায় আরাধ্য কিছুটা দুষ্টু হেসে বলে, চুমুকে নাকি চেটে? ছোট ছোট চোখ করে আরাধ্যর মুখ পানে তাকায় ইফরা। সে তাকাতেই টুকুস করে চোখ টিপে লোকটা। বেলা 11টা। চেয়ারম্যান সাহেব সাদা গেঞ্জি আর লুঙ্গি পরে বাড়ির দক্ষিণা কোণে ছোট বাগানখানায় সযত্নে চারা গাছগুলোতে পানি ঢালছে। বাগান বিলাস চেয়ারম্যানের বরাবরই ভীষণ প্রিয়। তবে এত এত ফুলের মাঝে ওই লাল টুকটুকে রানী গোলাপখানাই তাকে ভীষণ টানে। চেয়ারম্যান বরাবরই মুগ্ধ হয় তার রূপে। আজও বাগানে দুটো গাছে বেশ বড় বড় 4টে গোলাপ ফুটেছে। চেয়ারম্যান হাতের পানি পাইপ সবুজ ঘাসের উপর ফেলে হাত বাড়িয়ে ছিঁড়ে নেয় সবচেয়ে বড় গোলাপটা। বেশ কিছু সময় তাকিয়ে থেকে চোখ বুজে কারোর এক নিঃশ্বাসে শুকে নেয় গোলাপের ঘ্রাণটুকু। অতিক্রম হয় কয়েক সেকেন্ড। চেয়ারম্যান সাহেব আসবো? হঠাৎ ভাঙ্গা এক রুক্ষ কণ্ঠে চোখ খুলেন চেয়ারম্যান। আস্তে করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চোখ পড়ে আসলাম মোল্লার উপর। চেয়ারম্যান হাতের ফুলের দিকে তাকিয়ে থেকেই বলেন, কি গো অফিসার, খবর ভালো তো? আসলাম মোল্লা এগিয়ে এসে দাঁড়ালেন চেয়ারম্যানের সামনে। মুখটা শুকনো লাগছে, চোখ জোড়ায় কেমন দুশ্চিন্তা। চেয়ারম্যান সেদিকে এক নজর দেখে ফুলের গায়ে হাত বুলিয়ে বলেন, কি সমস্যা, রাতে কি ঘুমাওনি? আসলাম মোল্লা শুষ্ক এক ঢোক গিলে বলে, থানায় নতুন অফিসার আইছে চেয়ারম্যান সাহেব। কেস কিন্তু জন্ডিস। উপর মহল থেকে নতুন তদন্ত কমিটি নামাইছে।
চেয়ারম্যান হাতের উপর থেকে নজর সরায়। এবার পুরোপুরিভাবে শান্ত দৃষ্টিতে আসলাম মোল্লার দিকে তাকাতেই পরপর কয়েকবার শুষ্ক ঢোক দিলে আসলাম। চেয়ারম্যান হঠাৎ ঠিক করে হেসে বলে, আর অফিসার ভয় পাও কেড়ে? আইন কর্তা রয়েছে, একজন যাইবো আর একজন আইবো, এই তো নিয়ম। চিন্তা করো না তুমি। আসলাম মোল্লা অবাক কণ্ঠে কিছু বলবে তার আগে চেয়ারম্যান বলে, রক্ষক যখন ভক্ষণ হয় নীতি কথা তখন গোবরে ফোটা পদ্ম ফুলের মতো হইয়াছে। আসলাম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ছোট নবাবের একটু সামলে। বাকি কথা বলার আগেই থামিয়ে দেয় চেয়ারম্যান সাহেব। গোলাপের গায়ে একবার ঠোঁট ছুঁয়ে বলে, বলা আমার নিজের ভালো নিজে বুঝে অফিসার। তাই হইছে জিওল মাছ, বুঝলা? ধরবার গেলেই পিছলা যাইব, ফাঁক পকড় দেওয়া ঠিক বার হয়ে যাইব। তবে এত চিন্তা করো না। কিন্তু চেয়ারম্যান সাহেব, নতুন অফিসার কই থেকে আইছে? ঢাকা থেকে আইছে চেয়ারম্যান সাহেব। আসলামের কথায় চেয়ারম্যান কিছুটা হেসে বলে। বেশ বেশ, যা হইব পরে দেখা যাব। এখন তুমি আসো দেখি। আসলাম কথা না বাড়িয়ে চলে যায়। চেয়ারম্যান ফুলের দিকে তাকিয়ে আবারও বাঁকা হাসে। নেশাকর যেমন নেশা না করলে ঠিক থাকে না, তেমনি রক্ত পিপাসু রক্ত না খেলে বেঁচে থাকে না। নেশা নেশা, রক্তের নেশা, লাল রক্তের নেশা, লাল রঙের নেশা। কথাগুলো বলে উচ্চস্বরে হাসতে শুরু করে চেয়ারম্যান। লোকটাকে দেখে মনে হচ্ছে প্রায় বদ্ধ উন্মাদ, নয়তো গারদের কোন পাগলা ছাড়া পেয়েছে। তার চোখে মুখে এক পৈশাচিক সত্তা। দুপুরে কড়া রোদ, সাথে অসহ্যকর এক গরম। ধরণীতে যেন আজ তাপমাত্রা দ্বিগুণ বেড়েছে। একটুখানি ছায়া পেতেই পুরনো আমগাছ তলায় বসে পাথর খেলছে রাইসা আর নীলা। দুজনের মাঝে খেলার ফাঁকে বেশ কয়েকবার তর্ক বেঁধেছে। পরক্ষণে সব মিটিয়ে আবারও খেলায় মনোযোগ দিয়েছে তারা। হঠাৎ খেলার মাঝে রাইসার চোখ চলেছে ধান ক্ষেতের আইল বরাবর হালকা ধূসর গেঞ্জির সাথে কালো রঙের লুঙ্গি পরিহিত এক যুবকের দিকে। কানে ফোন আর এক হাতে লুঙ্গি উঁচু করে বকবক করতে করতে আইল দিয়ে আসছে সে। রাইসা হাতের পাথর মাটিতে রেখে চোখ ছোট ছোট করে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। ধীরে ধীরে এগিয়ে আসছে যুবকটি। আরও কিছুটা কাছে আসতেই ঠোঁট কামড়ে কিছু ভাবার চেষ্টা করে রাইসা। হঠাৎ করে তার ঠোঁটে ফুটে ওঠে কুটিল হাসি। মনে পড়ে যায় সেদিনের বাগানের সব কথা, রেজার বলা প্রতিটা কথা। এক ধ্যানে ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে রেজা। রাইসা দ্রুত হাতে মাটিতে থাকা পাথরগুলো অন্যায় বেঁধে নেয়। এতে বেশ অবাক হয়ে নীলা ব্যস্ত সুরে বলে, এই রাইসা, খেলবি না? পাথর বাঁধছিস কেন? রাইসা দ্রুত বসা থেকে উঠে বলে। আজ আর খেলবো না রে নীলু, তুই বাড়ি যা। নীলা হাতের মাটি জামাতে মুছে দাঁড়িয়ে রাইসার দিকে তাকাতেই হিহি করে দাঁত কপাটি বের করে হাসে রাইসা। নীলা কিছু না বলে চলে যায় সেখান থেকে। রেজা প্রায় কাছাকাছি চলে এসেছে। রাইসা গলায় ঝুলানো ওড়না কোমরে প্যাচ কাটিয়ে দ্রুত গাছ বেয়ে উঠতে শুরু করে। ক্ষেতের একদম শেষ সীমানে এসে ফোন কাটে রেজা। লুঙ্গি এক হাতে আর এক হাতে ফোন ধরে আম গাছের কাছে আসতে হঠাৎ মাথার উপর পাথর জাতীয় কিছু পড়তে ব্যথায় চোখ মুখ খিচে নেয় সে। তবে একসাথে পরপর 3টা পাথর পড়তে মাথায় বেহাল দশায় দুহাতে মাথা চেপে মাটিতে বসে পড়ে বেচারা। অতিক্রম হয় কিছু সময়। ঝাঁকড়া গাছের পাতার আড়ালে নিজেকে লুকালেন কাকপক্ষেও খুঁজে পাবে না। রেজা গাছের দিকে তাকাতেই পাতার আড়ালে নিজেকে লুকিয়ে নেয় রাইসা। তবে লাভ হয় না। তার আগেই অন্যার কিছু অংশ চোখে পড়ে যায় তার। মাথা থেকে হাত নামিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। গাছের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে ওঠে, এই ভর দুপুরে লাল কাপড়ে কোন বাড়ির পেতনি গাছে চড়ে বসছে? দেখি তার চাঁদ মুখখানা খানিকটা একটু। রাইসা খানিকটা ঝুঁকে নিচের দিকে তাকাতেই দেখে তার দিকে টকটক করে তাকিয়ে রয়েছে রেজা। দাঁত দিয়ে জিভে কামড় কেটে চোখ খিচে বন্ধ করে নিয়ে বলে, এই যা, ধরা খেয়ে গেলাম। এবার নিশ্চয়ই এই ব্যাটা আমারে আজ চিবিয়ে খাবে। রেজা রাগে দাঁত কটমট করে চিবিয়ে বলে, এই অসভ্য মেয়ে, তুমি নিচে নামবে নাকি আমি উঠবো গাছের উপরে? রাইসার মুখটা ভেজা বিড়ালের মতো গাছের গুড়ির দিকে তাকিয়ে বলে, আপনি খানিকটা সরে দাঁড়ান, আমি নামছি। আপনাকে আর কষ্ট করে গাছের উপর উঠতে হবে না। পরেছেন তো লুঙ্গি, কখন জানি খুলে আবার বাতাসে উড়ে গিয়ে টিনের চালে পড়ে। তাই আমি নামছি, দূরে সরে দাঁড়ান বলছি। রেজা ভুরকুচকে মাথা নিচু করে লুঙ্গির দিকে তাকিয়ে আবারও রাগি চোখে তাকাই রাইসার দিকে। কি অসভ্য মেরে বাবা, সামান্যতম লজ্জাবোধ নেই। মনে মনে কথাগুলো বলে রাগি চোখে গাছের দিকে তাকিয়ে থাকে সে। রাইসা গাছের ডাল ধরে খানিকটা ঝুলে যায়। তারপর ধীরে ধীরে গাছ বেয়ে নিচে নামতেই খপ করে তার হাত ধরে ফেলে রেজা। পালাবার উপায়ন্তর নেই। মাটিতে নেমেই চোখ মুখ বন্ধ করে ভো এক দৌড় দেবে বলেই গাছের উপর থেকে এত সময় বসে বুদ্ধি এঁটেছিল সে।
তবে রেজা যেন তার বাড়া ভাতে মুঠো ভরে ছাই ঢেলে দিয়েছে। বেশ ভরকে যায় রাইসা, শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে, এ কি, আপনি হাত ধরছেন কেন? ছাড়ুন বলছি, দিন দুপুরে মেয়েদের হাত ধরছেন, লজ্জা করে না? রেজা চোখ দুটো বড় বড় করে বলে। রাইসা কেন লজ্জা করবে শুনি? আমি কি কাপড় খুলে রাস্তায় ড্যান্স করছি যে আমার লজ্জা করবে? চা বাবা, কাপড় খুলে নাচার কথা কখন বললাম? আমি তো বলেছি রাস্তাঘাটে মেয়েদের হাত ধরেছেন, আপনার লজ্জা করছে না? দিনে দুপুরে গাছে চড়ে বেড়াতে তোমার লজ্জা করে না? গেছো মেয়ে একটা। বেশ কিছুক্ষণ হাত মুচড়ামুচড়ি করে ছাড়ানোর চেষ্টা করে, তবে কোনো দিকেই কোনো উপায় হচ্ছে না তার। তবুও চেষ্টার কোনো কমতি নেই। শেষবারের মতো আরো দুটো মোচড় দিয়ে বলে, গাছে চড়তে লজ্জার প্রয়োজন নাই, শিখনের দরকার আছে। যাই হোক, আপনি আমার হাত ছাড়ুন, নয়তো আমি এখন চেঁচিয়ে পুরো গ্রাম জড়ো করব। রাইসার কথায় রেজা কিছুটা অবাক হওয়ার মতো করে বলে, ও আল্লাহ, তাই তুমি বুঝি? লোক জড়ো করবে, তা বদনামটা কার হবে শুনি? আমার না তোমার? লোকে বলবে ইসমাইল শেখের মেয়ে দিনে দুপুরে পরপুরুষের লগে ঢলাঢলি করছে। রাইসা কপাল কুঁচকে বলে, অসভ্য লোক, কি বলছেনটা কি? আমি কখন আপনার লগে ডলাডলি করলাম? আপনি তো আমার হাত ধরছেন। ছেড়ে দেব, আগে বলো পাথর মেরেছো কেন? আমি মারিনি, গাছে চড়েছিলাম আম পাড়তে, তবে পাথর কোথা থেকে পড়েছে আমি কিভাবে বলবো? রেজার হাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে বলে, তুমি তো দেখছি অভদ্রের সাথে মিথ্যাবাদী। মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আমি কিন্তু ছোট নবাবের শালি। তার শালি মানে কিন্তু আধি ঘরওয়ালি। আপনি ছোট নবাবের অর্ধেক বইয়ের সাথে এভাবে কথা বলছেন। ছোট নবাব জানলে নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে না, তাই ভদ্রভাবে কথা বলুন। আমার হাত ছাড়ুন। রেজা তার হাতের দিকে একবার তাকিয়ে পরক্ষণে তাকায় রাইসার দিকে। মেয়েটা বয়সের তুলনায় বেশি পাকনা, কথা বলতে পারে দারুণ। তবে সে কিছু সময় মায়াভর্তি কাজল টানা চোখের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো হয়ে যাও মেয়ে, ভালো হতে পয়সা লাগে না। কথা শেষ করে রেজা রাইসার চোখের দিকে তাকিয়ে থাকে। টানা টানা চোখ দুটো যেন বেশ সুন্দর, মায়াবী চোখ জোড়ায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে রেজার। হঠাৎ হাতে ব্যথা অনুভব করতে নজর সরে যায় তার। হাতের দিকে তাকাতে খেয়াল হয় রাইসা কামড়ে দিয়েছে হাতে। দ্রুত রাইসার হাত ছেড়ে নিজের হাত ঝাড়তে শুরু করে সে। কামড়ে দাগ বসে লাল হয়ে গিয়েছে রেজার। নিজের হাত বেশ কয়েকবার ছেড়ে আবারও বলে ওঠে, এই মেয়ে, মাংস খাস না কত বছর হলো যে আমার হাতের মাংসের স্বাদ নেওয়ার ইচ্ছে হয়েছে তোর? রাইসা জিভ দিয়ে ভেঙচি কেটে বলে, গরিবের ঘরে আবার মাংস, দুবেলা ডাল ভাত পাই এই বেশি, তবে মাংসের স্বাদ এত নোনতা কেন জনাব? রেজা হাতে ফু দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, ইয়া মালিক, এই অসভ্য মেয়ে একটু সভ্যতা শেখার তৌফিক দান করুন। রেজার ব্যথাতুর মুখটা দেখে মুচকি মুচকি হাসে রাইসা। আঙ্গুল দিয়ে চুলে ছুটিতে হাত বোলাতে বোলাতে বলে, শুনুন জনাব, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি আপনার দোয়াতে আমি কখনোই ভালো হব না। কথাটা শেষ করে নাকের উপর আঙ্গুল রেখে ভেঙচি কাটে রাইসা। রেজা রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। রাইসার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, আরে বান্দরনি চিংড়ি, তোর উপরে ঠাডা পড়ুক, পিটিয়ে তোর ছাল বাল সব তুলে দিলে একাই ভালো হবি বেয়াদব মেয়ে। রেজার কথাই পাত্তা না দিয়ে তাকে ফেলে বাড়ির দিকে পা বাড়ায় রাইসা। তবে তার যাওয়ার আর হয়ে ওঠে না। পেছনে রেজার ডাকে আরো থমকে যায় সে। বৌরানীর বইগুলো নিয়ে এসো, ছোট নবাবের হুকুম রয়েছে বৌরানীর সকল বইগুলো নিয়ে যেতে হবে। এবার অন্তত কোনো ফাজলামি করো না। ঠিক যেভাবে যাবার জন্য পা বাড়িয়েছিল রাইসা, রেজার কথায় দ্রুত খুশি হয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, আপা স্কুলে যাইব, ছোট নবাব লেখাপড়া করাইবো আপারি। আপনি আবার বই কিনতে আইছেন? রাইসা খুশি খুশি মুখের দিকে তাকিয়ে হাতের ব্যথা ভুলতে বসেছে রেজা। তার করা এতগুলো প্রশ্নে শুধু একবার ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানে সে। তাতেই খুশিতে গদগদ রাইসা দ্রুত ছুটে যায় বাড়ির দিকে, সাথে বলে যায়, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আবার বই নিয়ে আইতাছি। দুপুর গড়িয়ে বিকেল হতেই সূর্যের আলো আস্তে আস্তে নরম হয়ে আসে। সোনালি আলোয় ভরে ওঠে চারপাশ। মৃদু বাতাস বইছে। মান্না এসে ছাদের দরজায় পা রাখতে নজরে আসে ইফরাত রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে নিশ্চুপে পাশে দাঁড়ায়। জীবনের হিসাব কষতে বসেছো? শুনছেন নীরবতা মাঝে মানহার কথাগুলোতে ধ্যান ভঙ্গ হয় ইফরার। সে ঘাড় কিছুটা ঘুরিয়ে শান্ত দৃষ্টি রাখে মানহার চোখে। নিয়তি যেখানে মালিকের লেখা সেখানে হিসেব কষবার আমি কে? ইফরার কথা শেষ হতেই উল্টো ঘুরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় মানহা। মৃদু বাতাসে ছাদের কোণে লাগানো গাছে অপরিচিতা ফুলগুলো কিছুটা দোলে ওঠে। সেদিকে তাকিয়ে থেকেই বলে, বয়সের তুলনায় বেশ ম্যাচিওর তুমি।
ইফরার বুকে জমতে থাকা ব্যথাটুকু কারো এক দীর্ঘশ্বাসে নিংড়ে ফেলে কিছুটা মলিন হেসে বলে, ছোট জীবনটা যখন ছেঁড়া কাঁথার মতো জোড়াতালে দিতে হয়, তখন মানুষ বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে ওঠে। আর একে হয়তো লোকে বলে ম্যাচিউরিটি। বেশ গুছিয়ে কথা বলো কিন্তু তুমি। পশ্চিম আকাশের কোলে সূর্য ঢলে পড়েছে আর মাত্র কিছু সময় পরই মুখ লুকাবে নিকষ কালো আধারে। সূর্য ডোবার আগ মুহূর্তটা বেশ লাগে। ধূসর নীল আকাশ কেমন মুহূর্তে রং বদলে নেয়। ইফরা এক মনে আকাশ মানে তাকিয়ে থেকে বলে, প্রকৃতি যাকে দেয় সর্বস্ব উজাড় করে দেয়, আর যাকে দেয় না তার বেঁচে থাকা সম্বলটুকু ছিনিয়ে নেয়। বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে মানহার, যেন মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে তার বুকে। দম বন্ধ হয়ে আসছে, ভীষণ কষ্ট হচ্ছে। চোখ বুজে নিজেকে শান্ত রাখার ভীষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এই মেয়ে কি কিছু আন্দাজ করেছে? এত কড়া কড়া কথা কে বলতে বলেছে এই মেয়েকে? এখানে কি করছো তোমরা? ভাবনার মাঝে চেনা পরিচিত এক কণ্ঠ কানে আসতেই দ্রুত চোখ খুলেছে। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে যেন চোখ ভরে আসে তার। নিজেকে সামলানো দায়ী হয়ে উঠেছে, তবুও ব্যয়হা মনকে ধরে রাখার কত চেষ্টা। আরাধ্য হাত দুটো পিছনে লুকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। মানহা সেদিকে কিছু সময় তাকিয়ে মাথা নিচু করে চলে যেতে নেয়, তবে তার আগেই আটকে দেয় আরাধ্য। কোথায় যাচ্ছিস? চোখ আবারও ভিজে আসছে মানহার। পাতা ফেললে হয়তো গড়িয়ে পড়বে কয়েক ফোঁটা, তবুও কোনো মতে গলায় কান্না চেপে বলে, তোমরা কথা বলো আরাধ্য ভাই, আমার ভীষণ মাথা ধরেছে, আমি বরং আসি। কথাটুকু শেষ করেই আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। দ্রুত আরাধ্যের সামনে থেকে নিজেকে আড়াল করতে ছুট লাগায় সেখান থেকে। মানহা যেতেই আরাধ্য পাশে এসে দাঁড়ায় ইফরার। বেশ কিছু সময় তাকে দেখে তার নবরূপাকে ইফরার বেশ অস্বস্তি হয়। লোকটা তাকে দেখছে এটা বেশ বুঝতে পারছে। আকাশের থেকে দৃষ্টি সরিয়ে কিছুটা ঘুরে এবার আরাধ্যর চোখে চোখ রাখে সে। কি হয়েছে? কিছু কিছু কি বলবেন? একটু ঘুরে দাঁড়াবে? রক্ত কমলে নেই? শহরে গিয়েছিলাম নির্বাচনের কাছে, আব্বু যেন নমিনেশন জমা দিতে। ফিরবার পথে দেখলাম গার্লস স্কুলের মোড়ে ফুলের দোকান বসছে। সাদা রঙের বেলের এক গাছটা নজরে এলো, ভীষণ করে টানলো আমাকে। বারবার মনে হলো তোমার এই ঘন কালো হাঁটু ছুঁয়ে ছুঁয়ে কেছে, বেশ মারাবে। নিয়ে এসছি, ঘুরে যাও না, খানিকা লাগিয়ে দেখি কেমন মারাচ্ছে। আরাধ্যর চোখ জোড়া আজ বেশ অদ্ভুত লাগছে ইফরার। কিছু সময় তাকিয়ে থেকেই দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়। ও দৃষ্টি যেন কিছু একটা বলছে। আরাধ্যর কথাগুলো আজ আর ফেলতে ইচ্ছে হলো না ইফরার। কোনো প্রকার বাকতর্ক না করে উল্টো ঘুরে যায় সে। মাথার কাপড় ফেলে দিয়ে ছেড়ে রাখা লম্বা চুলগুলোতে হাত খোপার প্যাচ কাটে। আরাধ্য নেশা ভরা চোখে তাকিয়ে থেকে খুব যত্নে পেছন হতে ফুলের গাজরা এনে ঘ্রাণ শুকে নেয়। বেলির প্রতিটি পাপড়ি সুবাস যেন হৃদয় আরও অস্থির করে তুলেছে। সে হাত বাড়িয়ে ফুল লাগিয়ে দেয় ইফরার খোপাতে। আর তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেশবতী কেশের দিকে। কেটে যায় কিছু সময়। সূর্য এবার মুখ লুকাবে, রাতের আগমনী হবে। ইফরা খোপায় একটু হাত বুলিয়ে আবারও ঘুরে তাকায় আরাধ্যর দিকে। তবে আরাধ্য কিছুটা ভাব ধরে রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়ায়। পকেট থেকে দুটো ললিপপ বের করে একটা চুলে মুখে দেয়। ইফরা খুব ধৈর্য নিয়ে দেখছে আরাধ্যর প্রতিটা কাজ। এসবের মাঝেই আরাধ্য তৃতীয় ললিপপ ছুঁড়ে ইফরার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো বউ, হাতের মুঠে পড়ে মুখে নাও, তারপর চুকচুক করে চুষে খাও। ইফরা একবার আরাধ্যর হাতের দিকে তো আরেকবার তার মুখের দিকে তাকিয়ে বলে, চুষেই কেন খেতে? ইফরার প্রশ্নে আরাধ্য মুখ থেকে ললিপপ বের করে হাতে ঘোরাতে ঘোরাতে বলে, সে তুমি চেটে খাও বা চুষে খাও, খাবে তো নাকি? ছি, আপনার কথাগুলো যেন কেমন নেস্টিক টাইপ। আপনি দয়া করে এইভাবে কথা বলবেন না। আরাধ্য কপাল কুঁচকে ইফরার দিকে কিছুটা ঝুঁকে এসে বলে, শুধু আমার কথাই ন্যাস্টিক না বউ, আমি মানুষটাও ন্যাস্টিক। ওসব এখন থাক, তুমি বরং যত চুষে দিয়ে রত রসটাকে চেটে নাও। ছি, কি ভাষা আপনার। আরাধ্য ঠোঁটে খেলছে এক দুষ্টু হাসি। সে আরও কিছুটা ঝুঁকে আসতে সিটকে সরে দাঁড়ে ইফরা। ভীষণ রাগ লাগে আরাধ্যর। এই মেয়ে কি তাকে চরিত্রহীন ভাবে? ইফরা কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই আরাধ্য বলে, আরেকবার এমন পুঁটি মাছের মতো ছিটকে সরতে দেখলে কাঁড়ে নিচে এক ঠাটিয়ে দেব, বলে দিলাম। তখন কিন্তু পুরুষ নির্যাতনের মামলা ঠুকলে তোমারই লস। মারতে ইচ্ছে হলে মেরে দিন। এক কামড়ে পুরো ললিপপ মুখে নিয়ে আরাধ্য চিবোতে চিবোতে বলে, ও বউ, জেদ করো না শোনা,
ভীষণ লাগবে কিন্তু, একদম আউচ বলার মতো। পুরো কথার আগামাথা বুঝতে না পেরে ইফরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরাধ্যর মুখপানে। চারপাশে মাগরিবের আজান পড়ছে। ইফরা শাড়ির আঁচল মাথায় টেনে নেয়। আট পরে লাল পায়ের সাদা শাড়িতে পাক্কা গিন্নি সে। আরাধ্য ঘোর চোখে তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলে। কাল কোঠরি অন্ধকার ঘুটঘুটে ঘরে মাটিতে নেতিয়ে পড়া শরীর নিয়ে প্রাণপণে মৃত্যু কামনা করছে যুবকটি। তার থেকে কিছুটা দূরে পড়ে আছে তার হাতের কাটা আঙ্গুলগুলো। মাটিতে পড়া রক্ত শুকিয়ে গেছে। অনাহারে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। মনে মনে মালিককে ডেকেও মুক্তি মিলছে না। তবে মালিক যেন শুনছে না। চোখে বাঁধা কাপড় কান্নায় ভিজে ভিজে আবারও শুকিয়ে উঠেছে। ডান হাতের এক অংশের মাংস তুলে নেওয়া হয়েছে। আহা, কি যে কষ্ট! শরীর নিস্তেজ হয়ে পড়েছে, গলা শুকিয়ে আসে। এর মাঝে ঘরের কোণে এক কোণা থেকে ভেসে আসে কয়েকটি গলা। আঙ্গুলবিহীন বাঁধা হাতে যেন রক্ত সঞ্চালন একদম নেই বলেই চলে। হঠাৎ যুবকটি শুনতে পায়, বুঝলাম না মালিক, এই আদমারা ডরে এমনি ফালাইয়া রাখছেন কেন? এই শালারে একেবারে খালাস কইরা নড়িতে ফালাইয়া দিলেই তো বা হয়। প্রথম কণ্ঠ থেমে যেতেই একজন বলে ওঠে। হুস, এসব কথা কইয়া মোহনের ডাকবার লাগছস কেন? থেমে যায় দ্বিতীয় গলাটিও। যুবকটি আবারও কান্নায় ভেঙে পড়ে। খিদের তাড়নায় উবুক কষ্টে কষ্টে মাটি কামড়াচ্ছে। হঠাৎ কানে ভেসে আসে বেশ মোটা রুক্ষ রসীন এক গলা। ঘরে হয়তো কারোর আগমন ঘটেছে। যুবকটি নেতিয়ে পড়া শরীর ও পায়ের শব্দ ঠাউর করতে পারছে। বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। তখনই শুনতে পায়, ওইটার পরবর্তী হাট থেকে মাংস তুলে নে। কিছু অংশ বেশ কিছুদিন যাবৎ মালিকের কুকুরগুলো খাদ্যহীন রয়েছে, ভীষণ ডাকছে তারা। নিঃশ্বাস আটকে আসে যুবকটির। এত অত্যাচার যেন শরীর আর টলে উঠছে না। তা এর থেকে যদি মরণ হতো তবু বুঝি একটু স্বস্তি মিলত। মরার আগে এতবার মরতে হতো না তাকে। চোখে উঠছে পানি, পড়ে গাল হতে বেয়ে পড়ছে। পুরো ঘরে হাসি রোল পড়ে যায়। কেউ একজন বলে ওঠে, দিদি কি আমার চাকুটা খান্দে খাবলাইয়া তুলি কয়েক পাউন্ড গোস্ত। আইস হেলি আর বেলি ভালো আর দিতে হইব। ভেজা বালিশ যেন সাক্ষী রয় না পাওয়ার তীব্র যন্ত্রণায়। চোখের পানিতে ভিজে উঠেছে সাদা কভারের বালিশখানা। মানা বালিশে মুখ চিপে কাচ্ছে। চার দেওয়ালে গিলে নিচ্ছে তার আর্তনাদ। থেকে থেকে কুপে উঠছে মেয়েটা। ইয়া রব, আপনি আমাকে ঠিক এতটাই আঘাতপ্রাপ্ত করছেন যে আমার বুকের ভেতর সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার হৃদয় শান্ত করুন না মালিক। সুখের যখন অকাল মৃত্যু দিয়েছেন, তবে কষ্ট সইতে হৃদয় পাথর বানিয়ে দেন, মৃত্যু দেন আমার নিষিদ্ধ অনুভূতির। কান্নার মাঝে এই কথাগুলো বলে থেমে যায় সে। মনে পড়ে যায় ছাদের ঘটনা। ছাদ থেকে ছুটে বেরিয়ে যেতে নিয়েও বেহেয়া মন যেন আটকে দেয় তাকে। আবারও খানিকটা নিজেকে দহনে পোড়াতে ছাদের দরজার কাছে এসে থেমে যায় সে। আর তোর বলা প্রতিটা কথা তার কলিজায় যেন এক একটা তীরের মতো করে লেগেছে। এসব ভাবতেই আবারও কেঁদে ওঠে মানহা। হেসকি তুলে বলে, শুকনো মুচড়ে যাওয়া ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা আমিটাকে কেন ভালোবাসলে না আরাধ্য ভাই? অভিমানে প্রশ্ন যেন চার দেওয়ালে বাড়ি খেয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মান্না থেমে গিয়ে আবারও কেঁদে ওঠে। রাতের মধ্যমা ঘুমে বিভোর দুটো মানব শরীর একে অপরে আষ্টিপৃষ্টে জড়িয়ে রেখেছে নিজের সাথে। জানালা কাঁচ খোলা থাকায় জানালা ভেদ করে চাঁদের আলো এসে উজ্জ্বল করেছে তাদের অবয়। ছোটখাটো পাতলা নারী দেহ যেন পুরুষ বুকে ঠিক মাঝ বরাবর গুটিসুটি হয়ে বাচ্চা বিড়ালের মতো অনুভব করছে। হঠাৎ ইফরা কিছুটা নড়ে চড়ে নাক ঘষে আরাধ্য বুকের মাঝে। ঘুমের মাঝেই তাকে আরও শক্ত করে জড়িয়ে নেয় আরাধ্য। দ্বীপহেরের ঘণ্টা পড়েছে ঘড়িতে। এর মাঝে বিকট শব্দে বেজে ওঠে আরাধ্যর সেলফোন। মাথার কাছে বাজতে থাকায় ফোনের রিংটোনে ঘুম আলগা হয়েতেই চোখ পিটপিট করে আরাধ্য। এক হাতে ইফরা কি বুকে ধরে অন্য হাতে ফোন খুঁজে। তবে বেজে বেজে কেটে যায় ফোনটি। আরাধ্য হাত সরিয়ে ইফরাকে জড়িয়ে নিতে গেলে বেশ অবাক হয় সে। নিজের বুকের উপর কারোর অস্তিত্ব অনুভব হতেই চোখ খুলে নেয়। ইফরা ঘুমে বিভোর। এক পা আরাধ্যর পায়ের উপর রেখে এক হাত আরাধ্যকে জড়িয়ে ঘুমাচ্ছে সে। আরাধ্য কিছু সময় তাকিয়ে থেকে মুখে আছড়ে পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। এরই মাঝে আবারও বেজে ওঠে ফোনের রিংটন।
মনোযোগে ব্যাঘাত ঘটে আরাধ্যর। সে ভুরুচুকুল কুচকে নিয়ে গাঢ় নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ফোন তুলে নেয়। চেনা পরিচিত নাম্বার, আর আরাধ্য ফোন কানে নিয়ে নিশ্চুপ থেকে অপর পাশে পুরো কথাগুলো শোনে। কথা শেষ হতেই সে ছোট্ট করে বলে, আসছে। ইফরার গরম নিঃশ্বাস পড়ছে তার বুকে, থেকে থেকে খানিকটা নড়ে উঠছে মেয়েটা। আরাধ্য ঠোঁট কেঁপে উঠছে, জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলে, প্রিয়তমা নারী, অশান্ত বুকে চলতে থাকে তীব্র আগুনে। তোমার গরম নিঃশ্বাসছে ওই দূর পাহাড়ের ফালি হতে ঝরে পড়া ঝর্ণার পানি বুকে পড়তে কেমন শীতল অনুভব করছে। কথাগুলো বলে ঠোঁট ছোঁয়ায় ইফরার কপালে। ঘুমের মধ্যে আবারও কেঁপে ওঠে মেয়েটা। আলতো হাতে ঘুমান্ত মেয়েটাকে সরিয়ে উঠে বসে আরাধ্য। রাতের শেষ প্রহর, বাহিরে হালকা হিমেল হাওয়া। কালো রঙের এক বাইকে চড়ে ছুটে চলেছে দুজন যুবক। পরনে বেশ কালোধারী পোশাক। কিছুক্ষণ গিয়ে বর্ডার এরিয়া ঠিক কিছুটা দূরে থেমে যায় বাইকটা। এক এক করে নেমে দাঁড়ায় যুবক দুটি। কাঁটাতারের বেড়ার ওপারেই কাঙ্ক্ষিত জিনিস তাদের অপেক্ষায়। চারপাশে চারিদিক খেয়াল করে এগিয়ে যায় কাঁটাতারের জঙ্গলের কাছে। অপর প্রান্ত হতে বেশ সাবধানে তার কাটা পেরিয়ে আসে নিলয়, হাতে বেশ বড় এক বাক্স। যুবক দুটো এগিয়ে যায় নিলয়ের কাছে। বক্সের ওজন বেশ ভারী। নিলয় টেনে টুনে এনে মাটিতে রেখে চাকু জাতীয় কিছু দিয়ে পেঁচানো প্যাকিং কেটে দেয়। যুবক দুটি খুব তীক্ষ্ণ চোখে তাকায় বাক্সের মাঝে কাঙ্ক্ষিত জিনিস দেখে। ঠোঁটে ফুটে ওঠে এক দুষ্কর হাসি। হঠাৎ দূর হতে চোখে পড়া টর্চের আলোতে ভরকে যায় তারা। দ্রুত বাক্সের মুখ বন্ধ করে শুষ্ক ঢোক গিললে নিলয়। ধীরে ধীরে এগিয়ে আসছে সাদা আলো। কালো পোশাকধারী যুবক দুটি দ্রুত বাক্স তুলে হাতে নিতে এক ছুটে স্থান ত্যাগ করে নিলয়। আরও কাছে চলে আসে আলো, সাথে ভারী বুটের শব্দ। ক্যাম্পিংয়ে থাকা বর্ডার গার্ড হয়তো সাড়া পেয়েছে। কানে আসছে পরপর কয়েকটি পায়ের শব্দ। অন্ধকার হতে ছুটতে শুরু করে যুবক দুটি। তাদের থেকে কিছু দূরে এগিয়ে আসছে বিজিবি সশস্ত্র টহল বাহিনী। যুবক দুটি বাইকের কাছে এসে চড়ে বসে তাতে। দ্রুত গিয়ার ফেলে স্টার্ট দেয় বাইকটি। তবে বেরিয়ে যেতে নেবে ঠিক এমন সময় বিকট গুলির শব্দে থেমে যায় প্রকৃতি। ব্রেক চেপে ধরে চালক। পিছনে বসা যুবকের গুলি লেগেছে, তবে সেদিকে পাত্তা না দিয়ে চেঁচিয়ে বলে, মারবি না কি বে? দ্রুত স্টার্ট ঠুক বেটা। চালক শুষ্ক ঢোক গিলে আবারও স্টার্ট দিতে ঝড়ের বেগে চলতে শুরু হয় বাইকটি। খানিক বাদে সীমান্ত এলাকা পেরিয়ে জনবহুল এলাকায় ঢুকে যায় তারা। আঘাতপ্রাপ্ত যুবকের রক্তক্ষরণ হচ্ছে। এক হাতে বাক্স চেপে অপর হাত ঝুলিয়ে রেখেছে সে। রাতে কালো আধারি ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্ধকারে ভারী আবরণ যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে হালকা আভা ফুটে উঠেছে। মসজিদের নামাজ শেষে তসবি পড়তে পড়তে নদীর পথ ধরে হেঁটে যাচ্ছিল খাপাড়ার ইমাম নাইমুল ইসলাম। পড়তে পড়তে হঠাৎ চোখ আটকে যায় সাদা কাপড়ে পেঁচানো এক বস্তুর ওপর। ইমাম সাহেব দূর হতে কিছু সময় তাকিয়ে থেকে হাতের তসবি গোনা বন্ধ করে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়াতে চমকে ওঠেন তিনি। পেঁচানো কাপড়ে রক্তের ছাপ। ইমাম সাহেব হাতের তাসবি জুব্বার পকেটে রেখে দ্রুত এগিয়ে সাদা কাপড় সরাতেই পিলে চমকে ওঠে। বাকরুদ্ধ হয়ে যান, গলা কাঁপতে থাকে তার। শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকিয়ে লোকজনের অস্তিত্ব দেখেন। ইমাম ভয়ে ভয়ে চোখে তাকিয়ে থাকেন লাশের পানে। চোখ উপড়ে নেওয়া হয়েছে। চেহারা দেখে বুঝবার উপায় নেই মানুষটাকে। গলায় ছুরির দাগ, গালের মাংস জলে তেলতেলে হয়ে আছে। উপড়ে নেওয়া চোখের মনি কোটা হা হয়ে আছে। রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে। না, এসব যেন আর চোখে দেখা যাচ্ছে না। ইমাম দ্রুত দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, এত ভয়ঙ্কর মৃত্যু যেন কোনো শত্রুর না হয় মালিক। কথা শেষ করে নদীর দিকে তাকাতে দেখে মাঝি ঘাটে ফিরে এসে তরি বাঁধছে। ইমাম নজর সেদিকে যেতেই ডেকে ওঠেন তিনি, এই আকরাম ভাই, আকরাম ভাই, এদিকে আসো। মাঝি নৌকা পাড়ে রেখে ইমামের ডাকে এগিয়ে আসতেই ভয়ে সিটিয়ে যায় সে। এটা কার লাশ ইমাম সাহেব? মাঝির প্রশ্নে ইমাম লাশের দিকে তাকিয়ে থেকেই বলেন, চিনবার উপায় ক্ষান্ত নাই, মুখ ঠিক থাকলেও না হয় খবর পাওয়া যায় তো। মাঝি ইমামের দিকে তাকিয়ে থেকে কাপা কাপা গলাই বলে, এ তো পুলিশ কেস ইমাম সাহেব, চলেন পালাই। বেশ অবাক হয় ইমাম। লাশের থেকে দৃষ্টি সরে আকরামের দিকে তাকিয়ে বলে, এইসব কি কাও আকরাম? পুলিশের ভয় কি এখনো লাশ থুইয়া পালানো লাগবে?
পদাফনের কাজ আছে। মাঝির গলায় গামছাখানা দুহাতে টেনে ধরে বলে, আমরা চাইলেও এই লাশ দাফন করতে পারুম না ইমাম সাহেব। পুলিশ আইলে ময়নাতন্ন লাশ লইয়া যাইব। মালিক না করুক, আমরা যদি ফাইসা যাই। ধমকে ওঠেন ইমাম। বেককলের মতো কথা কবার লাগছে কেন মাঝি? আমাকে ধরবো কেন পুলিশ? এলাকার লোকজনরেও খবর দাও, না জানি কোন মায়ের বুক খালি করছে কোন হারামজাদায়। আল্লাহ যেন তাকে জাহান্নামে উঠাই না দেয়। আপনি আমার অহংকার হবেন ছোট নবাব। কিছুটা অহংকারী হতে চাই আমি। ইফরার কথায় তার গালে হাত রাখে আরাধ্য। বেশ নিঃস্বার্থক কণ্ঠে বলে ওঠে, অহংকার যে পতনের মূল, রক্তে কমলেনি। আরাধ্যর সেই হাতের উপর নিজের নরম তুলতুলে হাতখানা রেখে চোখের দিকে তাকিয়ে আবার বলে, হোক না, তাতে কি? অহংকার করতে চাই। আমি ভীষণ স্বার্থলোভী, এতটাই স্বার্থলোভী যে সুখ খুঁজতে আপনাকে আঁকড়ে ধরতে চাইছি। হবে না আমার অহংকার? হঠাৎ কিছু একটা শব্দ পেতেই ঘুমের মাঝে বিড়বিড় করে উঠে বসে রয়। কিছু সময় ঘড়ির কাঁটায় সকাল 8টা ঘন্টা পড়ল বলে ইফরা সেদিকে একবার তাকিয়ে পুরোক্ষণেই স্বপ্নের কথা ভাবতে লাগলো। হঠাৎ এমন স্বপ্ন দেখার মানে কি? এখন তো ভোর রাত্রি নয়, তবে এসব আকাশকুসুম ভাবনার মাঝে খট করে দরজা খুলে ভেতরে আসে আরাধ্য। কপাল কুঁচকে তাকাই ইফরা। লোকটা কখন বেরিয়েছে সে ভাবনা খেলে যায় তার মাথায়। পুরো ঘর চোখ বুলিয়ে নেয় একবার। আরাধ্য ঘরে ঢুকে গায়ে জড়ন শার্ট খুলে ছুঁড়ে ফেলে ঘরের এক কোণে। হাতের উপরিভাগের মাংসে সাদা ব্যান্ডেজটা নজর পড়তে ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে বেলকুনিতে এগিয়ে যায় আরাধ্য। ইফরা তার যাওয়ার পানে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে গোসলখানায় গিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে আবারও ফিরে আসে। এলমেলো চুল ভর্তি মাথায় কাপড় টেনে এগিয়ে যায় বেলকুনির দিকে। নিকোটিনের কালো ধোঁয়া উড়িয়ে বেলকুনি দোল খাওয়ার চেয়ারে বসে আকাশপানে তাকিয়ে আছে আরাধ্য। সাদা ব্যান্ডেজে রক্ত লেগে আছে, উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম, চেহারায় এক বিষণ্ণতা, চুলগুলো এলোমেলো। ইফরা বেলকুনি গ্রিলের সাথে পিঠ লাগিয়ে পর্যবেক্ষণ করে বলে, কখন বেরিয়েছিলেন? সিগারেটে লম্বা একটা টান দিয়ে শূন্যে ধোয়া ছুড়ে আরাধ্য। ইফরা তার এমন ব্যবহারে চোখ বুজে নিঃশ্বাস ছাড়ে নিজেকে শান্ত রেখে আবারও, চুরি করতে গিয়ে। আরাধ্যর প্রতি উত্তরে চোখ ছোট ছোট করে নেয় ইফরা। কিছু সময় চুপ থাকে সে। আরাধ্যর ঠোঁটের কোণে সিগারেট চেপে ধরে তার দিকে তাকিয়ে বলে, জামে পড়লে কেন? এদিকে এসো। শুষ্ক ঢোক গিলে মেয়েটা দুপা বাড়িয়ে আরাধ্যর কাছাকাছি এসে দাঁড়ায় সে। লোকটা ঝলসে যাওয়া কালো ঠোঁটের ফাঁক গলিয়ে ধোয়া বেরোচ্ছে, গলায় উঁচু হাড় ওঠানামা করছে। না চাইতো ইফরার দৃষ্টি স্থির হয় তাতে। গলা বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে তার। হঠাৎ ধ্যানমগ্ন হতে আরাধ্য টান দিয়ে বলে, আমার নিয়ে চিন্তিত তুমি, রক্ত কমলেনি? কষ্ট লাগছে? হ্যাঁ। উত্তর করে না ইফরা। এক হাতের মুষ্টিতে ইফরার হাত রেখে সিগারেটের অন্য হাত নিয়ে একদম ছুঁড়ে ফেলে আরাধ্য। মাথাটা হালকা ঝাঁকিয়ে চোখে পড়া চুলগুলো সরাতে চেষ্টা করে সে, তবে বেদব চুল সরে না। এর মাঝে এক আশ্চর্য কাজ করে বসে ইফরা। হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় আরাধ্যর চুল, আঙ্গুলের ভাগে চুল নিয়ে উপরের দিকে তুলে। তার এহেন কাণ্ডে ঠোঁট কিছুটা বাঁকিয়ে হাসে আরাধ্য। উপভোগ করে নারীর যত্ন। চুল ওঠানো শেষ হতেই হাত নামিয়ে নেয় ইফরা। খেয়াল করে আরাধ্য এক ভুরু উঠিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আশঙ্কিক কোনো প্রকার সংকেত ছাড়াই এক ঝটকা টানে তাকে কোলে বসিয়ে নেয় আরাধ্য। হতভম্ব ইফরা কিছু বুঝে ওঠার আগেই মাথার আঁচল ফেলে তার ঘাড়ে মুখ ডোবায় আরাধ্য। কেঁপে ওঠে কিশোরী শরীরটা। আরাধ্য ঘাড়ে নাক ডোলে হাসকি স্বরে বলে, শুরুটা কি মাগছে বউ? কেমন এক মিষ্টি সুভাষ। এ তো দেশি মদের থেকে ফাস্ট নেশা চড়িয়ে দিয়েছে। কথার মাঝে আহত হাতে চেপে ধরে ইফরার কোমরের এক অংশ। ব্যথায় চোখ খিচে নেয় ইফরা। চোখের কোণায় পানি চলে এসেছে, মুখ চিপে ফুপে উঠছে সে। আরাধ্য মুখ তুলে বলে, আমি ভীষণ ঘেন্না হয়ে বুঝি। আমি ছুতে গেলে যে কেঁদে বুক ভাসাও। জবাব করে না ইফরা। ঠোঁট চিপে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। ফুস করে নিঃশ্বাস ছেড়ে তাও তো হাতে টানে ধরে নিজের চুল। তাজা রক্ত আবারও জি ওঠে সাদা ব্যান্ডেজে। ঘরের মাঝে খেলা করছে নীরব বাতাস। এক হাতে ইফরার পেট চেপে বসিয়ে রেখেছে আরাধ্য। সূর্যের তাপ বাড়ছে, সকালে রোদ এসে পড়েছে বেলকুনিতে। ইফরার চোখে পানি টলমলো করছে। এক টানে পিছনে ব্লাউজের ফিতা খুলে দেয় আরাধ্য। ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে দেয় তাতে। ইফরা দু চোখ খিচে নিয়ে বলে,
মাফ করুন ছোট নবাব, আপনার স্পর্শে ক্ষয় হবার সাধ্যই আমার নেই। কাপা কাপা গলায় এই কথাগুলো শুনেও যেন না শোনার ভান করে আরাধ্য। কিশোরী দেহের নাভির নরম মাংস খামচে ধরে নাক ঘষে তার পিঠে। এ যেন পুরো ড্রাগসের কাজ করছে। আরাধ্য বড় বড় নিঃশ্বাসে ইপ্রার শরীরে ঘ্যান সুখে বলে, মাঝে যেমন পানি ছাড়া যান যায় আর আসে, তেন বউর সোহাগ ছাড়া আমার হৃদয় ব্লক মারে। আরাধ্যর হাতের চাপ হালকা হয়েছে। চোখ খুলে ইফরার দূরপানে দৃষ্টি রেখে বলে, আপনি আমাকে ভালোবাসেন ছোট নবাব? আরাধ্য অবাক হয়ে বলে, আর মাইয়া বলে কি ভালোবাসি মানে? একদম বাচ্চা পদা করার মতো ভালোবাসে। সত্যি বলছি মাইরি, তুমি চাইলে কিন্তু আমি প্রমাণও দিতে পারি। হতাশ হয়ে ইফরা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হাতে লেগেছে কি করে বললেন না যে? ইফরাকে ছেড়ে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নেয় আরাধ্য। মাথার চুলগুলো হালকা টেনে বলে, বলেছি তো চুরি করতে গিয়ে লেগেছে। মস্করা করছেন? বালাই শাট, আমার এত কলিজা আছে নাকি যে মেয়ের বাড়ির বৌরানির সাথে মস্করা মেতে উঠবো? আরাধ্যর কোল ছেড়ে উঠতে নেয় ইফরা, তবে তার আগেই চুপচাপ বসমে। আর্থর কড়া ধমকে উঠতে গিয়ে উঠল না সে। আলতো হাতে ছুঁয়ে দেয় পেটের কাছে। আর্থর স্পর্শের জায়গায় ক্ষত হয়েছে, লাল তরল বেরিয়ে আসছে চামড়া চুলে, নখ বসে গিয়ে কেটেছে। ইফরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে বলে, শুনেছি এককালে আপনি সেনাবাহিনীতে ছিলেন। সে তো তোমার ল্যাংটা কালার কথা মেয়ে। তুমি খালি গায়ে খুঁজে গেল প্যান্ট পরে ঘুরতে। আর্থ উত্তরে থতমত খেয়ে যায় ইফরা। এই লোকের মুখে যে লাগাম নেই এটা সে বেশ বুঝেছে। ভীষণ নির্লজ্জ একটা মানুষ। নিজেকে শান্ত করে বলে, ছাড়লেন কেন? যৌবনে লাড়া দিয়েছিল, বেশ ধরাধরে ছোঁয়াছুঁই খেলতে মন চেয়েছিল। যাতেই হোক, আমি কৃপণ মানুষ, কলমের কালি অপচয় করা যাবে না, তাই খাতার টানে এসেছে। এতটুকু বলেই থেমে যায় আরাধ্য। ইফরা বেশ কৌতূহলী হয়ে তার মুখ বরাবর ঘুরে তাকিয়ে বলে, তারপর কি হলো? আরাধ্য কিছুটা মুচকি হেসে বলে, তারপর আর কি, এসে দেখি আমার খাতা অন্য দখলে। সে আমার অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত আঁকিবাকি করেছে। আমি ছেলে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেলাম। যৌবনের উত্তেজনা চাকরিটাও গেল। আবারও কিছুটা থেমে সে দীর্ঘশ্বাস টেনে বলে, ধোকা ধোকা, বুঝলে, সব ধোকা। এক ছোট করে মুরগির বাচ্চা ছিল, ওই শালি ওদিক ওদিক ছোটাছুটি করে যখন বাচ্চা থেকে কচি হলো, এক লাল কুত্তা তাকে টোপ দিয়ে তুলে নিল। আচ্ছা। ছোট ছোট চোখ করে তাকায় ইফরা। কিছু সময় চুপ থেকে আবারও বলে, খাতা কলমের হিসেবের সাথে আপনার চাকরি ছাড়ার কাহিনীটা কি ছোট নবাব? আর চাকরি যখন ছেড়েছেন তবে এখন আপনার কর্মটাই বা কি? বাংলা খাওয়া। মানে? বিমড়ি খায় ইফরা। আর তো টুক করে তার নাক টেনে দিয়ে বলে, মানে হলো আমি খেয়েছি প্রেমের শরাব, আমার কিসের অভাব। বাংলার নবাব আমি সেজে গেছি। ওরে কখন জেনে আসে মির্জাফর, ভয় কাঁপে অন্তর। এই হালে জীবন আমি কাটিয়েছি। আরাধ্য গান শেষ হবার আগে নিচতে ভেসে আসে রেজার ভাঙ্গা গলার আওয়াজ। ইফরা দ্রুত কোল ছেড়ে উঠে দাঁড়াতেই আরাধ্য বলে, যা শালা, মির্জাফরের নাম নিতে না নিতেই ব্যাটে মির্জাফর হয়ে হাজির। দুই টনটনি মিলে যে একটু খোঁজ গল্প জমাবো, তাও যেন ঘরে সহ্য হবার নয়। এবার তো দেখছি এই শামশির বুতের 2 নম্বর শূন্যতে কাতারটা দিতেই হবে, নয়তো এই মাল আমার পেছনে কাঠে ঢুকবে। নিজে নিজে বিড়বিড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। ইফরাকে পাশ কাটিয়ে সোফার কাছে এসে কালো রঙের তোয়ালে তুলে কাঁধে ঝুলিয়ে উদাম শরীরে বেরিয়ে যায় ঘর ছেড়ে। তবে দরজার কাছে গিয়ে উল্টো ঘুরে আবার ঘরের দিকে তাকিয়ে বলে, এই যে দান রূপা, গোসলে পানি তৈরি রেখো, সাথে খানিকটা চন্দন করে গোলাপের পানি মিশিয়ে রেখো। দেখি একটু রূপচর্চা করে যদি কোনো নারীর মন পড়তে পারি। ইফরা চোখ জোড়া বড় বড় হয়ে ওঠে। এলো কাপার রূপচর্চাও করে, মানে ছেলেরা রূপচর্চা ভেবে মাথা ভো ভো করছে তার। আরাধ্য তার দিকে তাকিয়ে দুষ্টু হেসে আবারও বলে, থাক থাক বাচ্চা মেয়ে, মাথায় তো চাপ নিও না, নয়তো দেখা যাবে তোমার ঘন কেশ হতে চুল পরে মাথা টাক হয়ে রয়েছে। আরাধ্য কথা শেষ করে চোখ টিপ দেয়। ইফরা ঠোঁট গলিয়ে কিছু বলবে তার আগেই গানের বাকি অংশ গাইতে গাইতে বেরিয়ে যায়। আরে মাতাল হয়ে আছি, বন্ধুর প্রেমে পড়ে আছি, বাংলার নবাব আমি সেজে গেছে। আর ধরে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইফরা। মনে অজান্তেই বিবি করে, খেয়েছি প্রেমের শরাব, আমার আবার কিসের অভাব? এতটুকু বলে থেমে যায় সে। হুশে আসতে কি বলেছে বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলে, ধুর, প্রচুর গান।
গায়ক বাংলার নবাবের ফিল্ম নিলেও আমি তো বউরানীর ফিরে পাই না। ছ্যা ছ্যা ছ্যা। কথাগুলো শেষ হতেই দ্রুত দুহাতে মুখ চেপে ধরে এসব কি বলছি, সে মুখ ফসকে আজকাল কী সব অদ্ভুত কথা বেরিয়ে আসছে। আশ্চর্য। অন্তর্মহল। এক গাদা ভারী বই হাতে দাঁড়িয়ে আছে রেজা। বইয়ের উঁচু পিরামিডের কারণে বেচারার মুখটাই দেখার উপায় নেই। বইগুলো যে বেশ কষ্টে হাতে রেখেছে তা তার চুপসে যাওয়া মুখ দেখলেই যে কেউ বলে দিবে। এদিকে ট্রাউজারের পকেটে হাত রেখে সিঁড়ি বেয়ে নামে আরাধ্য। ডানে বামে কাজ ঘুরিয়ে রেজার দেখা না পেয়ে বলে ওঠে, কি হলো শামশের পুত, তুমি কোন ঠেলা বাপ? একে তো এই ভারী বইয়ের ভার, তার উপর আরাধ্যর হেয়ালি। আপাতত রেজার কান্না পাচ্ছে, আর নয়তো লেজ গুটিয়ে পালাতে ইচ্ছে করছে। বেশ কষ্টে হালকা ঘাড় কাত করে সে বলে, ছোট নবাব, এই যে মুই, দয়া করে বলুন এগুলো কোথায় রাখবো? আরাধ্য ডানে বামে উপরে নিচে মাথা ঘুরিয়ে বলে, কই রে, তুই 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 আমার শামশের পুত কই? আমার মুরগি খাওয়া শেয়ালের ছানা কই? এবার বুঝি সত্যি সত্যি কেঁদে দেবে রেজা। এই লোকটা নাস্তানাবুদ না করে ছাড়ে না। ঠোঁটের ফাঁক গলিয়ে সে কিছু বলবে, তার আগে আরাধ্য বলে, কি গো, লেছার হলো বিড়াল? সামান্য বইয়ের ভার হয়েছে না বাচ্চা তোমার? আর তুমি বেটা যে এক অবলা নারীর উপর নিজের শরীর ছাড়বে, সে মহিলা কেমন সইবে তোমাকে? ছোট নবাব, ওসব নিয়ে পরে ভাবার সময় পাবেন। এগুলো কিন্তু বৌরানীর বই, এখন যদি মাটিতে ফেলি নিশ্চয়ই আপনার কলিজায় লাগবে। রেজার কথাই আরাধ্য ঠোঁটের উপর আঙ্গুল রেখে ভাবুক হয়ে বলে, তাও ঠিক, আমার রানীর জিনিস, তাতে শাস্তি মাপ দিয়ে দেখি আমার রক্ত কমলনের বইগুলো। কথা শেষ করে আর এক হাত বাড়ি বই নামিয়ে টেবিলে রাখে। হাত ছেড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম শার্টের হাতা দিয়ে কপাল মুছে নেয়। রেজার দিকে তাকিয়ে আরাধ্য কাঁধের তোলে দুহাতে টেনে প্রশ্ন করে, সব এনেছিস? জি ছোট নবাব। রেজা উত্তর করে হাতের শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে প্রশ্ন করে। আরাধ্য বইয়ের দিকে এক পলক তাকিয়ে আবারও বলে, বেশ ভালো, এখন ভ্যান ঠিক করবে। রোজ সকালে যেন আয়সা বৌরানীর স্কুলে নিয়ে যায়, আবার ছুটি হলে যেন নিয়ে আসে। আচ্ছা ছোট নবাব। বুঝলে রে শামশের পুত, বউ সুন্দরী হওয়াটা ভীষণ বেদিক। শালা দিনকালে যে পরিস্থিতি, মাংস খেকো প্রাণী উৎপেতে থাকে, সুযোগ পেলে ছিঁড়ে উঠবে। আরাধ্য থেমে যেতে রেজা বলে ওঠে, একখান খবর ছিল ছোট নবাব, নদীর পাড়ে আজ সাদা কাপড়ে মোড়ানো লাশ পাওয়া গেছে। মুখ ঝলসে দেওয়া হয়েছে। কি বিভৎস মৃত্যু! চোখ থাকলে তুলে নেওয়া হয়েছে। এতটুকু বলেই সে লক্ষ্য করে আরাধ্যর মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, শান্ত হয়ে শুনছে সব। ভেজা চোখ থেকে আবার বলে, সবচেয়ে বড় কথা, এলাকায় নতুন অফিসার আসছে। উপরমহল থেকে নাকি নতুন টিম গঠন করেছে। এ তো বেশ ভালোই খবর। কতকাল আর বাংলা খেয়ে বাঁচবে, এবার খানিকটা ইংলিশ ট্রাই কর। আরাধ্যর কথায় যেন শান্ত হয় না রেজা। সে কৌতূহল হয়ে আরও কিছু বলবে, তার আগে, গোসলে পানি দিয়েছি, আসতে পারেন। আগমনে ঠোঁট ফুটে বেরোনোর কথা কেউ গিলে নাই রেজা। আরাধ্য ঘাড় ঘুরিয়ে তাকায় তার বউ পাখির দিকে। আমি তাহলে আসি ছোট নবাব। রেজার দিকে না তাকিয়ে হাত উঁচিয়ে ইশারা দেয় সে। ইফরা আর চোখে তাকিয়ে দেখে রেজা যাও দৃশ্য। সে সদর দরজা পার হতে ইফরা আবারও বলে, চলেন তবে। বেলা গড়িয়ে দুপুর 12টা। নদীর ঘাটে সূর্যের তীব্র ঝলকে বালু গরম হয়ে উঠছে। খাকা দুপুরে কয়েকটি পাখির দল উড়ে চলেছে। নদীর চরে লাশের চারপাশ ইনভেস্টিগেশন টিমের সাদা ফিতার ব্যারিকেড বাঁধা। লাশের উপরে তখনও সাদা কাপড়ে মোড়ানো। চারপাশে লোকজনের ভিড় জমেছে। আগন্তুক লাশের এখনও কোনো পরিচয় পায়নি কেউ। এলাকার নতুন অফিসার কাব্য খতিয়ে খুঁচিয়ে সব দেখছে। বেশ কয়েকজন সাংবাদিকও এসেছে, ক্যামেরা ক্যাপচার করে নিচ্ছে লাশের ছবি। চেয়ারম্যান দেখতে এসেছে, তার এলাকায় লাশের দেখা মিলেছে। সে না এলেই যেন কোনো কালই চলে না। সামনে নির্বাচন, জনগণের মুখ বন্ধ রাখতে হবে তাকে। সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে কিছু সময় ধরে দূর হতে দেখছিলেন সব। কাব্য লাশের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে নিজের টিমকে আদেশ দিয়ে বলে, লাশ দ্রুত গাড়িতে তুলে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। আশেপাশে সকলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। চেয়ারম্যান পাঞ্জাবির পকেট হতে হাত বের করে এগিয়ে এসে দাঁড়াতেই কাপড় নজরে আসে। কাপড় এগিয়ে গিয়ে হাত কপালে ঠেকিয়ে বলে, সালাম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সৌজন্য এক হাসি দিয়ে ঘাড় নাড়ি সালামের জবাব দিলেন।
কাব্য পা হতে মাথা অব্দি তীক্ষ্ণ চোখে পরখ করে আবার বলে, দিনকাল কেমন চলছে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান কপাল কুঁচকে কাব্যর দিকে তাকাতেই বেকুল হাসি দেয় সে। না মানে বলছিলাম, শরীর স্বাস্থ্য ভালো তো নাকি? ছেলে বয়স কম, চেয়ারম্যান খানিক চুপ থেকে বলে। জোয়ান পোলা, বয়স কম, রক্ত গরম ব্যাপার না। কাপড় হাসি গায়েব হয়ে যায়। চেয়ারম্যানের পুরো কথা না বুঝলেও ইঙ্গিতটা যে ভালোই বুঝেছে। হালকা কিছুটা ঝুঁকে গিয়ে সে বলে, জনের দ্বারাই তো জাউরামি হয় চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কিছুটা হাসলো। মাথার চুল বাতাসে না, বয়সে পাচ্ছে। আবহাওয়া পরিবর্তন না, আজকাল ডাল ভাত মনে হয়, বুঝলে অফিসার? ধনমানের ক্ষমতা থাকে চেয়ারম্যান সাহেবে, আর নতুন কি? পরপর 3 বারের বিজয়ী চেয়ারম্যান তো আর কাকচিলের ফুটে হননি নিশ্চয়ই। লাশ গাড়িতে তোলা হচ্ছে, লোকজনের ভিড় কমেছে। চেয়ারম্যান সেদিকে একবার তাকিয়ে বলে, কাকচিলে ভোট না দিলেও গ্রামের মানুষ যে ভোট দেয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ কাব্যর ফোন বেজে ওঠে। চেয়ারম্যান তার হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আজ তবে আসি অফিসার, দরকার হলে জানাবেন। চাইলে বাসায় আসতে পারেন, দাওয়াত রইল। অবশ্যই, কেন নয়? আমি আবার একটু লেগে থাকা মানুষ, মানে আসামি আর দাওয়াত দুটোর দিক থেকে নিজেকে সরাতে পারি না। কাব্যর কথায় চেয়ারম্যান মাথা নাড়ল। বেশ ভালো কথা, সাবধানে থাকবেন। দেখবেন এমন না হয় দাওয়াতে গিয়ে গোশত আর ভুল সন্দেহে আসামি দুটোই উধাও হয়ে যায়। আবারও হেসে ফেলল কাব্য। গাটা ডানে বামে একবার ফুটিয়ে নিয়ে বলে, যদিও আপনার কথা মাথায় রাখবো, তবুও ফসকে গেলে তখন না হয় আপনাদের মতো সমাজসেবকের সাহায্য নিব। আপনাদেরও তো কিছু কর্তব্য রয়েছে কি না? চেয়ারম্যান পাঞ্জাবি কিছুটা টেনে নিয়ে বলে। এগিয়ে যাও, পাশে আছি। কাব্য এবার কিছুটা বাঁকা হেসে জিজ্ঞেস করে, শুনলাম আপনার তুলনায় আপনার ছেলের নাম ডাকে এলাকায় বেশি, তো সে কি আপনার হাতা নাকি পায়জামা? চেয়ারম্যান মাথা নাড়ল। ওহো, সে আমার হাতা পায়জামা কোনোটাই নেই। আমার ছেলে সিংহ, আর সিংহ মানে জানেন তো, বনের রাজা। আর রাজাকে প্রজারা সম্মান চুকবে, এটাই তো নিয়ম। কাব্য খানিক সময় চুপ থেকে কিছু ভাবে। লাশের গাড়ি চলে গিয়েছে অনেক সময়ে। চেয়ারম্যান হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে বলে, আজ তাহলে আসি অফিসার। কাব্য নিজের ডান হাত এগিয়ে হ্যান্ডশেক করে বলে, অবশ্যই, কেন না। তবে একটা কথা, সিংহের শত্রু বেশি, রাজ্যের দখলের কুচক্রে কিন্তু বাঘের ক্ষিপ্রতা বেশি। ছেলেকে একটু সাবধান করুন সাহেব। চেয়ারম্যান কাব্যর কথায় বেশি একটা পাত্তা দিল বলে মনে হয় না। আবারও বেজে ওঠে কাব্যের ফোন। সে ফোন রিসিভ করে দ্রুত এগিয়ে যায় গাড়ির দিকে। গোসলখানায় বড় বালতিতে পানি ভরে রেখেছিল ইফরা। ব্যান্ডেজ বাঁধানো হাতে, মুখে চন্দন মেখে সং হয়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন রয়েছে আরাধ্য। লোকটার এমন আজব আজব কাণ্ডে বরাবরই বেশ ভাবায় ইফরাকে। প্রায় 15 মিনিট গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর সে বলে, আপনার মুখ সাদা ভেড়ার মতো হয়েছে, এবার মুখ ধুয়ে গোসল সেরে উঠে আসুন, আমি আসছি। আরাধ্য এক চোখ বন্ধ রেখে আবার খুলে বলে, আমি সুন্দর হবে বলে হিংসা করছে বউ? করো করো, হিংসা করলেই তো আমার উত্তেজনা ঝলক মারবে। ইফরা চোখ বুজে শ্বাস ছেড়ে বলে, গায়ের রং মিলিয়ে দেখুন, আপনার তুলনায় এখনো অনেক সাদা আমি, তাই হিংসে করার প্রয়োজন মনে করছি না। আরাধ্য দ্রুত চোখ দুটো খুলে ফেলে। ওরে, আজ একটুখানি কালো বলে খোটা চুড়লে? মোটেও না। কথা শেষ করে দরজার দিকে পা বাড়াতে যায় ইফরা, তবে তার আগে হ্যাসকা টানে নিজের কাছে নিয়ে নেয় আরাধ্য। ব্যান্ডেজ হাতে ইফরাকে চেপে ধরে তার হাতের শাওয়ার ছেড়ে দিতেই পানি এসে ভিজাতে থাকে তাদের। ইফরা কথা হারিয়ে যায়, তাকিয়ে থাকে আরাধ্যর কালোমণি চোখ জোড়ার। কপালের সাথে লেপটে থাকা চুল হতে একটু করে পানি ঝরছে। মালের নেশা থেকেও তোমার চুয়া ওভারডোজ হয়ে যায় আমার জন্য, মাতাল হয়ে যাচ্ছে। ইফরা দৃষ্টি সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। বেচার শাড়ি শরীরকে আটকে রেখেছে। ব্লাউজের মধ্যে বুকের এক অংশ নজরে আসে আরাধ্যের। আরও শক্ত করে ইফরাকে চেপে ধরে সে। ক্রমশ আক্রোশ হতে থাকে। পুরুষ দেহটা পাগলামিতে মেতে উঠছে তার। কিছু একটা চাইছে মন। ইফরা শুষ্ক ঢোক গিলতে বুকটা খানিকটা ওঠানামা করে মেয়েটার। হাই, এতে যেন ক্ষুধা জেগে ওঠে আরাধ্যের 25 বছরের একটা তাগড়া যুবকের। চাহিদা যেন গিলে নিচ্ছে 16 ছুঁই ছুঁই কিশোরীর দেহখানা। মনকে আরও খানিক আশকারা দিয়ে আরাধ্য কোনো প্রকার অনুমতি ছাড়াই দখলে নেয় ইফরার ঠোঁটজোড়া।
ইফরা খামচে ধরে আরাধ্যর পিঠের মাংস, চোখের কোণে পানি এসেছে তার। আরাধ্য শক্ত এক চুমুতে ক্ষত করেছে ইফরার ওষ্ঠ। কেটে যায় কয়েক মিনিট। ঠোঁটের কোণ হতে বেয়ে আসে তরলের নোনতা স্বাদ। অনুভব হতেই ইফরাকে ছেড়ে সরে যায় আরাধ্য। বেশ জোরে জোরে বুক ভরে শ্বাস টেনে বলে, তুমি আশেপাশে সামনে পেছনে থাকলে শালা আমি লোভী হয়ে ওঠে। এতে কিন্তু আমার কোনো ভুল নেই মেয়ে। আরাধ্যর কথা শেষ হতেই এক মুহূর্ত দাঁড়ায় না ইফরা। ভেজা শাড়িতেই ঘরে ঢুকে যায় সে। আরাধ্য তার যাওয়ার পানি তাকিয়ে ভেজা চুলের পানি ঝাড়ে। কাল কুঠুরির মাঝ বরাবর একখান কাঠের রাজকীয় চেয়ারে বসে একের পর এক ধারালো অস্ত্র হাতে চলেছে এক ছায়া মানব। তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। এদিকে শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মাটিতে পড়ে থাকা যুবকটি একেবারে মাটির সঙ্গে নেতিয়ে আছে সে। হাত থেকে তুলে নেওয়া মাংসের জায়গায় হাড়ের দেখা মিলেছে। মাটিতে রক্ত শুকিয়ে কালো রং হয়েছে। যুবকের প্রাণ পাখি যেন একটু সাড়া পেলে বিদায় নিবে। ভীষণ যায় যায় করছে যে। ছায়ামানব খুঁটিয়ে খুঁটিয়ে নেড়েচেড়ে দেখছে সব ধারালো অস্ত্র। এক এক করে সবগুলো পর্যবেক্ষণ শেষ হতেই শেষে এসে হাতে তুলে নেয় একটা চেন স্পকেট। ছায়ামানব কিছুটা হেসে অস্ত্রের ধার পরীক্ষা করতে একটানে কেটে নেয় নিজের বৃদ্ধা আঙ্গুলের চামড়া। কাটা জায়গা হতে অচিরে রক্ত ঝরছে। এর ফাঁদ এগিয়ে আসতে নিবে, তার আগে ছায়ামানব তাকে থামিয়ে উঠে দাঁড়ায়। চেন স্পকেট হাতে এগিয়ে যায় নেতিয়ে যাওয়া যুবকের পানে। শক্তিহীন এক প্রাণী লড়ছে ছেলেটাকে। ছায়ামানব নেতিয়ে থাকা যুবকের মুখের দিকে ঝুঁকে কিছু সময় তাকিয়ে ইফাদের দিকে তাকাতেই হাতে করে এক বোল ফুটন্ত গরম পানি হাতে এগিয়ে আসে সে। ছায়ামানব একবার পানির দিকে এক নজর তাকিয়ে হাতের চেন স্পকেট গরম পানিতে ভিজিয়ে ঝুঁকে যায় যুবকের দিকে। কানের কাছে এসে হিসিয়ে বলে। দ্বিতীয়বারের মতো ছায়ামানব যুবকের পুরো শরীর পর্যবেক্ষণ করে ইফাতের দিকে তাকাতে আবারও অস্ত্র এগিয়ে দেয়। ছায়ামানব স্পোকের ধার অংশের জ্বলন্ত আলো একবার দেখে বলে। সঙ্গে সঙ্গে এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। যুবকের তাজা রক্ত ছিটকে এসে পড়ে ছায়ামানবের মুখে। রক্তে ভিজে ওঠে কাঁচা মাটি। এর ফাঁদ এমন দৃশ্যে চোখ বুজে নেয়। হাত কাঁপছে বেচারার। এতটুকুতে ক্ষান্ত হয় না ছায়ামানব। এবার পুরো চেন স্পকেট গেঁথে দেয় মৃতদেহের বুক বরাবর, ঠিক বাম দিকে হার্টের অবস্থানে। অস্ত্র গেঁথে যেতেই হাত সরিয়ে নেয়। চোখে মুখে রক্তের ফোঁটা। ইরফাদের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে বাকি ধারালো অস্ত্রের দিকে এগিয়ে যায়। এদিক ওদিক চোখ বুলিয়ে সব অস্ত্রের মাঝে ছোট্ট ধারালো ছুরি, অবসিডিয়ান ব্লেড হাতে আবারও এসে দাঁড়ায়। ছায়ামানব হাত বাড়িয়ে ছুরিটা হাতে নিয়ে ঠিক স্পকেট গাঁথা জায়গার চারপাশে দক্ষতার চামড়া ছুলে মাংস বের করে তারপর ধীরে সুস্থে মাংস কেটে হৃৎপিণ্ডে দেখা মিলতেই চোখে মুখে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে। স্পকেটের আঘাতে হৃৎপিণ্ড দুভাগ হয়েছে। ছায়ামানব উচ্ছ্বাসিত চোখে বুক চিরে বের করে আনে হৃৎপিণ্ড। মানব দেহের তাজা রক্তে হাত ভিজে উঠেছে তার। গরম পানির বলে হৃৎপিণ্ড রেখে এবার উদ্যত হয় ফুসফুসের দিকে। প্রথমে ডানের বুক চিরে ফুসফুস ডান দিকের অংশ চিরে নেয়। তারপরে বামের অংশ ছিঁড়ে এনে মুন্ডহীন দেহের দিকে তাকিয়ে থাকে। কাঙ্ক্ষিত দুই জিনিস যথাস্থানে রেখে এবার ছায়ামানব কলিজার দিকে হাত বাড়ায়। বেইমানে কলিজা মাপা তার এক শখের কাজ। কলিজা ছিঁড়ে হাতে নিয়ে এগিয়ে ওয়েট মেশিনের উপর রাখতেই লাল আলো ফুটে ওঠে। জানান দেয় 1500 গ্রাম। ওজন দেখে ছায়ামানব রক্ত হাতে ভুরু চুলকায়। এরপর দূর হতে কাপা কাপা গলেই পড়ল। ছায়ামানব ঘাড় কাত করে একবার এরফাদের দিকে তাকিয়ে পকেট হতে একটা ছোট্ট শিশি বের করে আবারও এগিয়ে যায় লাশের কাছে। শিশিটা উল্টে পাল্টে কয়েকবার দেখে নেয়। শিশির গায়ে বড় বড় অক্ষরে লেখা ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড HSB-F6। ছায়ামানব লেখাতে একবার চোখ বুলিয়ে পুরো শিশি লাশের উপরে ঢালতে এক মুহূর্তে পুরো ঘরে বিভৎস এক গন্ধ ছড়িয়ে পড়ে। ইফাত দুহাতে নাক চেপে ধরে চোখের পলকে লাশ পুড়ে ছাই হতে থাকে। মাংস জ্বলে কালো হয়ে গিয়েছে। চোখের সামনে এত ভয়ঙ্কর এক দৃশ্য এই প্রথম দেখল ইফাত। ছেলেটা এ লাইনে নতুন, তাই হয়তো এইসবই অস্বস্তি তার। মোচড় দিয়ে ওঠে পেটের নাড়ি ভুড়ি। এক মুহূর্তে গলগুলিয়ে পেটের সব উগড়ে বের করে সে। মুখ ধরফর করছে, কপাল বেয়ে ঘাম বইছে।
ঘরের মাঝে নিঃশ্বাস নেওয়াটাও বিষ লাগছে। এদিকে ছায়ামানব শান্ত চোখে লাশের জ্বলন দেখে উচ্চস্বরে হেসে ওঠে। সেই শব্দ চার দেওয়ালের মাঝে বাড়ি খেয়ে পুরো ঘর কম্পন সৃষ্টি করে। ঝোড়ো বাতাস বইছে। ইরফা আসরের নামাজ শেষে খাটের পাশিতে হেলান দিয়ে বই নিয়ে বসেছে। আর্ধ বেরিয়েছে। গোসল সেরে এসে খাটে এসে বসতে কল এসেছিল। তড়িঘড়ি করে কোথায় গিয়েছে কে জানে। ইফরা একবারের জন্য শুধায়নি। শুধালে বুঝি থুরি বলবে তাকে। ফুংফাং বুজুর্গকে একটা বুঝিয়ে দিত লোকটা। আর্ধ যেতে ভেজা চুল বালিশে মেলে লম্বা এক ঘুম দিয়েছিল। সামনে স্কুলের বার্ষিক পরীক্ষা, অনেক পড়া জমে রয়েছে। সে কি জানতো নাকি বিয়ের পরও এই মানুষটা তাকে পড়তে দিয়েছে তো তার উচিত মানুষটাকে ধন্যবাদ জানানো। বায়োলজির শ্রেণী বিনাশ পড়তে পড়তে এসব কথা ভাবছিল সে। আজকাল লোকটা বড্ড ভাবনা এসে হানা দেয় তার। এখন আর পড়া হবে বলে মনে হয় না। ইপ্রা বইয়ের পাতা বন্ধ করে উঠে দাঁড়ায়। লাল ব্লাউজের সঙ্গে সাদা রঙের এক শাড়ি পরেছে মেয়েটা। হাঁটতে হাঁটতে ভ্যানিটির কাছে এসে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে কিছু সময় তাকিয়ে থেকে তাচ্ছিল হাসে। কি অবাক নিয়ম আপনার বিধাতা! যার সাথে জোড়া মিলালেন তার প্রতি অনুভূতি শূন্য রাখলেন। খুতবা পড়ে শরীরে বৈধতার রাস্তা তো দিলেন, তবে বিষাদে ভরা মনে প্রণয়ের সৃষ্টি কেন বাধা রাখলেন? তবে কি মালিক আপনি আমায় জীবন্ত লাশ বানালেন?